আসসালামু আলাইকুম সকল দর্শক শ্রোতাকে আমন্ত্রণ জানিয়ে শুরু করছি চ্যানেল আই সংবাদ। সংবাদ স্টুডিওতে আপনাদের সাথে আছি মোহাম্মদ রাইহান। বিস্তারিত সংবাদের শুরুতেই জানিয়ে দিচ্ছি ফ্রেশ আটা ময়দা সুজি সংবাদ শিরোনামগুলো। বাংলাদেশ সহ ৭৫টি দেশের জন্য ইমিগ্রেন্ট ভিসার সব ধরনের প্রক্রিয়া স্থগিত করেছে যুক্তরাষ্ট্র। ২১শে জানুয়ারি থেকে কার্যকর। বিতর্কিত মন্তব্যের জন্য বিসিবির পরিচালক নাজমুল ইসলামকে পদত্যাগে ক্রিকেটারদের আলটিমেটাম, সব ধরনের খেলা বন্ধের হুমকি। বেশ কিছু আসনে স্বতন্ত্র নির্বাচন করার প্রস্তুতিতে মনোনয়ন না পাওয়া বিএনপি নেতারা বহিষ্কারের মতো শাস্তির কথা ভাবছে দলের হাইকমান্ড। ইরানে বিক্ষোভ ঘিরে উত্তেজনার মধ্যে কাতারের বিমান ঘাঁটি থেকে কর্মী কমাচ্ছে যুক্তরাষ্ট্র ও যুক্তরাজ্য। বিক্ষোভকারীদের মৃত্যুদণ্ড কার্যকরের পরিকল্পনা স্থগিত। এবং ১৫ জন সঙ্গীত শিল্পীকে নিয়ে চলছে পিওজে মিউজিক ক্লাবের সবুজ সুরের সন্ধানে সিজন 1-এর সেমিফাইনাল। সেরা 10 জন যাবেন ফাইনাল রাউন্ডে। দর্শক, সংবাদ শিরোনামগুলো জানাচ্ছিলাম। এখনকার এই সংবাদ আয়োজন একই সঙ্গে চ্যানেল আইয়ের ইউটিউব চ্যানেল এবং চ্যানেল আইয়ের ওটিটি প্ল্যাটফর্ম আই স্ক্রিনে লাইভ স্ট্রিম হচ্ছে। এবার বিস্তারিত প্রসঙ্গ। বাংলাদেশ সহ ৭৫টি দেশের নাগরিকদের ইমিগ্রেন্ট ভিসা দেওয়ার প্রক্রিয়া অনির্দিষ্টকালের জন্য স্থগিত রাখার সিদ্ধান্ত নিয়েছে যুক্তরাষ্ট্র। মার্কিন পররাষ্ট্র দফতর জানিয়েছে, এসব দেশের অভিবাসীরা যুক্তরাষ্ট্রে গিয়ে অগ্রহণযোগ্য হারে সরকারি সহায়তা নিচ্ছে। নথি অনুযায়ী যুক্তরাষ্ট্রে থাকা বাংলাদেশিদের প্রায় ৫৫% পরিবার সরকারি সুবিধা নেয়। নতুন সিদ্ধান্তে যুক্তরাষ্ট্রে প্রবেশের বৈধ পথ আরও সীমিত হলো। তবে স্থগিতাদেশ নন ইমিগ্রেন্ট, টেম্পোরারি ট্যুরিস্ট বা বিজনেস ভিসার ক্ষেত্রে প্রযোজ্য হবে না বলে জানিয়েছে এপি। লুৎফর রহমান সোহাগের রিপোর্ট। বেশ কিছুদিন ধরেই বাংলাদেশিদের জন্য ছোট হয়ে এসেছে বিশ্বের দুয়ার। ভিসা পাওয়া যাচ্ছিল না অনেক দেশের। এবার এলো আরও একটি দুঃসংবাদ। অনির্দিষ্টকালের জন্য বাংলাদেশের নাগরিকদের ভিসা দেওয়া বন্ধের সিদ্ধান্ত নিয়েছে যুক্তরাষ্ট্র। এই সিদ্ধান্ত কার্যকর হবে আগামী ২১ জানুয়ারি থেকে। ভিসা স্থগিতের এ তালিকায় বাংলাদেশের সঙ্গে রয়েছে পাকিস্তান, আফগানিস্তান, মিয়ানমার, নেপাল, ভুটান, ব্রাজিল, ইরান, রাশিয়ার মতো দেশ। গেল নভেম্বরে যুক্তরাষ্ট্রের ন্যাশনাল গার্ডের সদস্যকে গুলি করে হত্যায় অভিযুক্ত হয়েছিলেন এক আফগান নাগরিক। এরপরই মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প তৃতীয় বিশ্বের সব দেশ থেকে অভিবাসন স্থায়ীভাবে স্থগিত করার বার্তা দিয়েছিলেন। আর ১৪ জানুয়ারি সামনে এলো ৭৫ দেশের নাগরিকদের জন্য ভিসা স্থগিত রাখতে মার্কিন প্রশাসনের নির্দেশের তথ্য। লুৎফর রহমান সোহাগ, চ্যানেল আই। বিসিবি পরিচালক নাজমুল ইসলাম পদত্যাগ না করলে সব ধরনের ক্রিকেট খেলা বয়কটের আলটিমেটাম দিয়েছেন ক্রিকেটাররা। ক্লাবের সভাপতি মোহাম্মদ মিঠুন জুম মিটিংয়ের পর গণমাধ্যমকে এক ভিডিও বার্তায় ক্রিকেটারদের নিয়ে নেতিবাচক মন্তব্য করায় এ সিদ্ধান্তের কথা জানান। বিস্তারিত আদিল আহমেদ শানের রিপোর্টে। ভারতে টি-20 বিশ্বকাপে বাংলাদেশের অংশগ্রহণ নিয়ে এমনিতেই চলছে টানাপোড়েন। তার উপর বিস্ফোরক মন্তব্য করে আবারও বিতর্কের জন্ম দিয়েছেন বিসিবি পরিচালক নাজমুল ইসলাম। বিশ্বকাপে খেলা না হলে ক্রিকেটাররা ক্ষতিপূরণ পাবেন কিনা এমন প্রশ্নে তিনি জানান, ক্রিকেটাররা খেললে যে টাকা পায় তার কোনো অংশও বিসিবি নেয় না, তাহলে না খেললে কেন ক্রিকেটারদের টাকা দিতে হবে? এমন নেতিবাচক কথায় ফুঁসছেন ক্রিকেটাররা। নাজমুল ইসলাম পদত্যাগ না করলে বিপিএল সহ সব ধরনের ক্রিকেট থেকেই বয়কটের ঘোষণা দিয়েছে কোয়াব। একজন বোর্ড ডিরেক্টর উনি যেভাবে প্লেয়ারদেরকে নিয়ে মন্তব্য করছেন, একজন দায়িত্বরত বোর্ড ডিরেক্টর কখনোই এইভাবে প্লেয়ারদের নিয়ে কথা বলতে পারেন না। আমরা ইমিডিয়েট উনার রিজাইন চাচ্ছি। বিপিএলের ফার্স্ট ম্যাচের আগে যদি রিজাইন না করেন তাহলে আমরা সব ধরনের ক্রিকেট বন্ধ ঘোষণা করছি। এর আগে জাতীয় দলের সাবেক অধিনায়ক তামিম ইকবালকে নিয়ে নেতিবাচক মন্তব্য করে আলোচনায় আসেন তিনি। তার রেশ কাটতে না কাটতেই নতুন বিতর্কে বিপাকে বিসিবি। বিবৃতি দিয়েও ক্রিকেটারদের মন গলাতে পারেনি ক্রিকেট বোর্ড। শেষ পর্যন্ত বিপিএল মাঠে গড়ায় কিনা সেটাই দেখার বিষয়।
আদিল আহমেদ শান, চ্যানেল আই, ঢাকা। এবার জাতীয় সংসদ নির্বাচন 2026। আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ৩০০ আসনের মধ্যে শরিকের রাজনৈতিক দলগুলোকে 16টি আসন দিয়েছে বিএনপি। তবে এর মধ্যে কয়েকজন নিজ দল বিলুপ্ত করে বিএনপিতে যোগ দিয়ে ধানের শীষ প্রতীকে নির্বাচন করবে। এই আসনগুলো সহ বেশ কিছু আসনেই স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচনের প্রস্তুতি নিচ্ছে বিএনপি থেকে মনোনয়ন না পাওয়ারা। বহিষ্কারের মতো শাস্তিমূলক ব্যবস্থা নিয়েছে বিএনপির হাইকমান্ড। তাদের সঙ্গে আলোচনাও হচ্ছে। রাহুল রায় রিপোর্ট। আগামী 12 ফেব্রুয়ারি ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে রাজনৈতিক দলগুলোর মধ্যে সবার আগে মনোনীত প্রার্থীদের নাম ঘোষণা করে বিএনপি। গুলশান কার্যালয়ে দলের চেয়ারম্যান তারেক রহমান সহ সিনিয়র নেতারা প্রার্থীদের সাক্ষাৎকার নেন। প্রথম দফায় 237 জনের নাম ঘোষণা করা হয়। বগুড়া 6 তারেক রহমান। পরে আরও কয়েক দফায় বিএনপি ও শরিক দলের আসনগুলোতে চূড়ান্ত মনোনয়ন ঘোষণা করে বিএনপি। বেশ কিছু আসনে স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচনের সিদ্ধান্ত নেয় বিএনপি থেকে মনোনয়ন না পাওয়ারা। কয়েকজনকে বহিষ্কার করে দলটি। দলের নেতারা জানালেন, আলোচনা করে তাদেরকে বোঝানোর চেষ্টাও চলছে। একটা দল একটা নেতাকে একটা কর্মীকে কি শাস্তি দিতে পারে? এক্সপেলের ছাড়া বড় শাস্তি নাই। আমি তো তারা ফৌজদারি দণ্ডবিধিতে কোনো মামলা দিতে পারি না। আবার আমি বহিষ্কার চিঠি নাও দিতে পারি, কারণ সে যদি পদত্যাগ করে ফেলে। যা যার কৌশল সে নিবে। আমরা যাদেরকে আসন দিচ্ছি আমাদের দলকে তার পক্ষে যাতে কাজ করে সেই ব্যাপারে আমরা আন্তরিকভাবে চেষ্টা করব। বুঝে শুনে আমরা চেষ্টা করছি। বহু জায়গায় অলরেডি প্রত্যাহারের সিদ্ধান্ত তারা বলেছেন আমাদের। এরপরেও কিছু অবশিষ্ট আছে, তাদের সঙ্গে আমাদের কথা চলছে। আমরা আশা করি যে আমাদের দলের পক্ষ থেকে একাধিক প্রার্থী হয়তো বেশি জায়গায় থাকবে না। তারপর যদি এক জায়গায় থাকে আমাদের কিছু করার নাই। আওয়ামী লীগ সরকার বিরোধী আন্দোলনে যারা বিএনপির সঙ্গে যুগপৎভাবে ছিল সেই রাজনৈতিক দলগুলোর জন্য 16টি আসন বরাদ্দ দেয় বিএনপি। তবে সেখান থেকে এলডিপির শাহাদাত হোসেন সেলিম, জাতীয় দলের অ্যাডভোকেট সৈয়দ এহসানুল হুদা, গণ অধিকার পরিষদের রাশেদ খান, রেজা কিবরিয়া, ন্যাশনাল ডেমোক্রেটিক মুভমেন্ট এনডিএম-এর ববি হাজ্জাজ নিজ দল বিলুপ্ত করে অথবা দল থেকে পদত্যাগ করে বিএনপিতে যোগ দিয়ে ধানের শীষ প্রতীকে নির্বাচন করবেন। মানে যদি মার্কাটা না থাকে তাহলে স্পেশালি বড় দলগুলোর যেটা হয় যে তাদের কর্মী বাহিনীর নিজেদের নেতা থাকে। ওই নেতারা যদি বিরোধী ক্যান্ডিডেট হিসেবে, বিদ্রোহী ক্যান্ডিডেট হিসেবে দাঁড়িয়ে যায়, তখন আপনার মার্কাও অপরিচিত, বিদ্রোহী ক্যান্ডিডেটের মার্কাও অপরিচিত, কিন্তু বিদ্রোহী ক্যান্ডিডেট পরিচিত, আপনি পরিচিত না। সো তাহলে ওই বিদ্রোহী ক্যান্ডিডেটের জন্য কাজ করার সম্ভাবনা সবচেয়ে বেশি থাকে। সো আপনি যেই দুটো কারণে জোট করবেন, তাহলে মার্কা এবং কর্মী বাহিনী দুটোই হারালেন। স্ট্র্যাটেজিকলি আমার দলের ক্যান্ডিডেট হিসেবে, আমি জোটের ক্যান্ডিডেট হিসেবে মার্কা নেবার জন্য বিএনপির মেম্বারশিপ নিয়েছি। আমার নেতা কর্মী তো দায়বদ্ধ আমার মার্কার প্রতি, ব্যক্তির প্রতি তো দায়বদ্ধ না। আত্মসমর্পণ করতে হবে যে ভাই আপনাদের দল থেকে দাঁড়াইছি, পাশ ফেলের দায়িত্ব আপনাদের। তখন নির্বাচন আরেক রকম হবে। বিএনপি নেতারা জানিয়েছেন, বিএনপি মনোনীত প্রার্থীদের জন্য ঐক্যবদ্ধভাবে কাজ করতে নেতাকর্মীদের নির্দেশ দিয়েছে বিএনপির হাইকমান্ড। রাহুল রায়, চ্যানেল আই, ঢাকা। রাজধানীতে গণমাধ্যম সংস্কার নিয়ে এক আলোচনায় বক্তারা প্রশ্ন তুলেছেন, অন্তর্বর্তী সরকার নিজেই কি তাহলে ফ্যাসিস্ট হয়ে উঠল? 4 মাস কোনো কাজ করতে দেওয়া হয়নি। সাবেক তথ্য উপদেষ্টা মাহফুজ আলমের এই বক্তব্য উদ্ধৃত করে এক সাংবাদিক প্রশ্ন তুলেছেন, তবে কি উপদেষ্টা পরিষদ তার সঙ্গে ফ্যাসিস্টের আচরণ করেছে? ওই আলোচনায় আরেকজন বক্তা মব সৃষ্টির মাধ্যমে মানুষের কণ্ঠরোধের জন্য সরকারকে দায়ী করেছেন। রিজভি নেওয়াজের রিপোর্ট। সেন্টার ফর গভর্নেন্স স্টাডিজ সিজিএস এর আয়োজনে সিডার মিলনায়তনে গণমাধ্যম সংস্কার বর্তমান অগ্রগতি ও ভবিষ্যৎ করণীয় নিয়ে আলোচনা। অনুষ্ঠানের সঞ্চালক থেকে শুরু করে আলোচক সবার কথায় বারবার উঠে আসে সাবেক তথ্য উপদেষ্টা মাহফুজ আলমের সাম্প্রতিক বক্তব্য। আমাদের এখানে এর আগে তথ্য উপদেষ্টা যিনি ছিলেন মাহফুজ আলম এক অনুষ্ঠানে এসেছিলেন এবং এসে তিনি বললেন তার হাত পা বাঁধা বা তিনি কিছু করতে পারছেন না, তার কথা কেউ শোনে না। খুবই অবাক করা বিষয়। আমাদের সরকারের দায়িত্বে থেকে বছরের পর বছর, মাসের পর মাস থেকে এক একজন বলেন যে তার কথা কেউ শোনে না, কিন্তু তিনি দায়িত্ব আছেন, দায়িত্ব ছাড়েনও না।
জনগণের টাকা গ্রহণ করেন, কিন্তু বলেন যে আমার কথা কেউ শোনে না। কেন তারা থাকেন আমরা এটাও বুঝি না। বিষয়টিকে ফ্যাসিজম বলে উল্লেখ করেন কেউ কেউ। জুলাইয়ের গণঅভ্যুত্থানের মাস্টার মাইন্ড যিনি, তাকে নিয়ে আসলেন আপনারা উপদেষ্টা পরিষদে, নিয়ে এসে তাকে বসিয়ে রাখলেন, 4 মাস কাজ করতে দিলেন না। উপদেষ্টা পরিষদের মধ্যে যদি ফ্যাসিজমের প্রবণতা থাকে, আপনারা কোন ফ্যাসিজম বন্ধ করার কথা বলছেন? এখন সেন্সরশিপ এবং এক ধরনের সন্ত্রাসের ভয়টাই প্রধান হয়ে দাঁড়িয়েছে। তো এই জায়গায় আমি মনে করি সরকার দায়িত্বশীল আচরণ করুক, যে সে যারা এটা করবে টলারেট করবে না। গণমাধ্যম সংস্কার কমিশনের একটি সুপারিশও আমলে না নেওয়ায় চরম হতাশার কথা বলেন জ্যেষ্ঠ সাংবাদিক কামাল আহমেদ। আমরা মবের ভয়ের কথা বলছি না, যে সরকারের দিক থেকে কোনো নিষেধাজ্ঞা নেই সাংবাদিকতার উপরে, গণমাধ্যমের উপরে, মত প্রকাশের উপরে, কিন্তু নিষেধাজ্ঞা কোত্থেকে আসছে? একটা ভয়ের পরিবেশ সৃষ্টি করা হয়েছে। এই ভয়ের পরিবেশ কারা সৃষ্টি করেছেন? ওই যে মব। এই মবকে বৈধতা দিয়েছে কারা? এই মবকে উৎসাহ দিয়েছে কারা? প্রশ্রয় দিয়েছে কারা? কথাটা আসলে প্রশ্রয় বলাই ভালো। প্রশ্রয় দিয়েছে কারা? এই সরকার। কারণ ওটা নাকি প্রেসার গ্রুপ ছিল, মব ছিল না। নির্বাচিত সরকার আসার পর কমিশনের সুপারিশ কার্যকর করতে নাগরিকদের চাপ অব্যাহত রাখার কথা বলেন আলোচকরা। খুব দ্রুত রিজভিনা ওয়াজ, চ্যানেল আই, ঢাকা। দর্শক, এবার অন্যান্য সংবাদ। ইরানের চলমান বিক্ষোভ ঘিরে উত্তেজনার মধ্যে কাতারের বিমান ঘাঁটি থেকে সতর্কতামূলক ব্যবস্থা হিসেবে কর্মী সংখ্যা কমিয়ে আনছে যুক্তরাষ্ট্র ও যুক্তরাজ্য। তেহরানের ব্রিটিশ দূতাবাসও বন্ধ করে দেওয়া হয়েছে। মানবাধিকার সংগঠনগুলোর তথ্য অনুযায়ী ইরানি বিক্ষোভে এ পর্যন্ত 24 জন মানুষ মারা গেছেন। প্রাণহানি বন্ধ না হলে ইরানের বিরুদ্ধে কঠোর পদক্ষেপে নেওয়ার হুঁশিয়ারি দিয়েছিলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। বুধবার ট্রাম্প জানান, হত্যা বন্ধ করার পাশাপাশি বিক্ষোভকারীদের মৃত্যুদণ্ড কার্যকরের পরিকল্পনা থেকেও সরে এসেছে তেহরান। দেশের প্রত্যন্ত অঞ্চল থেকে উঠে আসার সম্ভাবনাময় 15 জন সঙ্গীত শিল্পী নিয়ে চলছে পিওজে মিউজিক ক্লাবের সবুজ সুরের সন্ধানে সিজন 1-এর সেমিফাইনাল রাউন্ড। এই রাউন্ডে নির্বাচিত সেরা 10 জন প্রতিযোগী যাবেন ফাইনাল রাউন্ডে। বাংলাদেশের সাংস্কৃতিক ঐতিহ্য ধরে রাখার পাশাপাশি সঙ্গীত প্রতিযোগিতাটি পরিবেশ সংরক্ষণে ব্যতিক্রমী প্রয়াস হিসেবে জনসচেতনতার সৃষ্টি করবে প্রত্যাশা সংশ্লিষ্টদের। আফরোজা হাসির রিপোর্ট। বিশ্বে ছড়িয়ে ছিটিয়ে থাকা অসংখ্য ভাষা, সুর কিংবা সঙ্গীতের ইতিহাস ঐতিহ্য জানান দেয় সকল সৃষ্টির মূলে রয়েছে প্রকৃতি। তাই তো সুষ্ঠু সঙ্গীত চর্চা সহ নানা কর্মকাণ্ডের মাধ্যমে বিপন্ন সুর, সঙ্গীত সংরক্ষণ ও প্রাণ প্রকৃতি রক্ষায় পিওজে মিউজিক ক্লাবের সবুজ সুরের সন্ধানে সিজন 1-এর সেমিফাইনাল রাউন্ড। আমি ডুবতে রাজি আছি, আমি ডুবতে রাজি আছি তোমার খোলা হাওয়া। সেমিফাইনালের শেষ রাউন্ডে সম্ভাবনাময় সঙ্গীত শিল্পীদের গান আর যন্ত্রসঙ্গীতের সুরের মেলবন্ধনে উঠে এসেছে প্রকৃতি, প্রাণীজগৎ এবং বাস্তুতন্ত্র রক্ষার তাগিদ। সমাজ ও সাংস্কৃতিক ঐতিহ্যের সাথে প্রকৃতির যোগসূত্র পুনঃপ্রতিষ্ঠায় ব্যতিক্রমী এই আয়োজন দর্শকদের মনোজগতে তৈরি করেছে ভিন্ন আলোড়ন। বাংলার সাংস্কৃতিক ঐতিহ্য ফিরিয়ে আনার পাশাপাশি এমন আয়োজন পরিবেশ প্রতিবেশ রক্ষায় গণসচেতনতা বৃদ্ধি করবে প্রত্যাশা দর্শক শ্রোতাদের। আফরোজা হাসি, চ্যানেল আই। দর্শক, পিওজে মিউজিক ক্লাব সবুজ সুরের সন্ধানে সিজন 1-এর সেমিফাইনাল রাউন্ডের শেষ পর্ব দেখবেন আজ রাত 10:15 চ্যানেল আইয়ে। আধুনিক প্রযুক্তি আর সচেতন পরিকল্পনা থাকলে ছাদের উপরেও যে গড়ে তোলা যায় সবুজের সফল কৃষিক্ষেত্র, তা প্রমাণ করে দেখাচ্ছেন ঢাকার উত্তরার আব্দুর রশিদ। অল্প জায়গায় নান্দনিক বিন্যাসে তিনি ফলাচ্ছেন নানান জাতের সবজি ও ফসল।
নিরাপদ খাদ্য উৎপাদনের পাশাপাশি তার ছাত্রী পরিণত হয়েছে অবসর কাটানোর ঠিকানা। বিস্তারিত জানাচ্ছেন শাইখ সিরাজ। মাত্র ১৫০০ বর্গফুট জায়গা, কিন্তু এই ছোট্ট পরিসরেই বিজ্ঞান, প্রযুক্তি আর সঠিক পরিকল্পনার সমন্বয়ে গড়ে উঠেছে বিচিত্র ফসলের ৩ স্তরের ছাদ কৃষি। ঢাকার উত্তরার আব্দুর রশিদের এই ছাদে পা রাখলে মনে হয় যেন ছোট্ট এক কৃষি খামারে এসে পড়েছি। এই উদ্যোক্তার জীবনের দীর্ঘ সময় বিদেশে কাটালেও শৈশবে কৃষি প্রেম কখনো হারাননি, যা পুঁজি করে এখন অবসর যাপন আর নিরাপদ খাদ্য উৎপাদনে যুক্ত হয়েছেন। আমি মূলত কৃষকের সন্তান। আমি বেশ কিছুদিন ক্রোয়েশিয়া এবং কোসোভোতে ছিলাম। যে বাড়িতে থাকতাম সামনেও বাগান, পিছনেও বাগান। এটা মার্শাল টিটুরি কোনো ছিল কিনা জানি না। তো ওখান থেকে ফ্রেশ আপনার শাকসবজি আমি সংগ্রহ করতাম। তখন থেকে আমার মাথার মধ্যে আমি যদি কোনোদিন করতে পারতাম। আপনার অনুষ্ঠান আমি ইন্সপিরেশন পাইছি, ইট ইজ পসিবল। মাচা জুড়ে ঝুলছে টাটকা লাউ, দুন্দুল সহ নানা জাতের শাকসবজি। এই ফসলি আয়োজনটির বাস্তবায়নের অন্যতম সহযোগী সেলিম হোসেন। লাউ যা হয় এগুলি কি ন্যাচারালি পরাগায়ন হয় নাকি হাত দিয়ে পরাগায়ন করেন? না, ওই হাতের মাধ্যমে পরাগায়ন করি আর কি। করছেন কোনো সময়? জি। কিভাবে হয় এটা বলেন তো? এইটা আপনার যখন আমার একটা লাউ আসে তখন আমি একটা ফুল নেই। পুরুষ ফুল? জি, পুরুষ ফুল দেন তো? হ্যাঁ, পুরুষ ফুলটা নিয়ে ওই ফুলের সাথে আমি 3 বার করে করি আর কি। সবুজের প্রভাব পড়েছে পুরো এলাকায়। অনেকেই আগ্রহী হচ্ছেন নিজেদের ছাদকে সবুজ ছাদ কৃষিতে রূপ দিতে। নানা প্রযুক্তি ব্যবহার করে চমৎকার এই শাকসবজির ফলন ফলিয়েছেন আব্দুর রশিদ। তার এই 3 স্তরের ছাদ কৃষির মূল অনুঘটক হচ্ছে গণমাধ্যম। তার মাধ্যমে এবং তার আশেপাশে উত্তরায় যত সবুজায়ন দেখছি সেগুলো দিনের পর দিন সম্প্রসারিত হচ্ছে, এটি তার বক্তব্য। দরকার সরকারি পৃষ্ঠপোষকতা। ঢাকার উত্তরার 13 নম্বর সেক্টর থেকে শাইখ সিরাজ, চ্যানেল আই। দর্শক, এ নিয়ে বিস্তারিত প্রতিবেদন দেখবেন আজ বেলা 3টা 5 মিনিটে হৃদয় মাটি মানুষের ডাক অনুষ্ঠানে। দর্শক দেখছেন চ্যানেল আই সংবাদ। এবার বিরতি। স্বাগত চ্যানেল আই সংবাদে। থাইল্যান্ডের উত্তর পূর্বাঞ্চলে চলন্ত একটি যাত্রীবাহী ট্রেনের উপর ক্রেন ভেঙে পড়ায় অন্তত 32 জন নিহত হয়েছেন। আহত হয়েছেন 66 জন। নিহতদের মধ্যে শিশু এবং বৃদ্ধ রয়েছেন। থাইল্যান্ডের রাষ্ট্রীয় রেলওয়ে কর্তৃপক্ষ ইতিমধ্যে তদন্ত শুরু করেছে এবং দায়িত্বপ্রাপ্ত নির্মাণ প্রতিষ্ঠানের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়ার ঘোষণা দিয়েছে। বুধবার ক্রেনটি ধসে পড়ার পর যাত্রীবাহী ট্রেনটি লাইনচ্যুত হয়ে এই দুর্ঘটনা ঘটে। ক্রেনটি একটি নির্মাণাধীন উচ্চগতির রেল লাইনের উপরে ছিল। এবার নিটোল টাটা কৃষি সংবাদ। নওগাঁর বিস্তীর্ণ সরিষা ক্ষেতে এবারই সবচেয়ে বেশি মধু আহরণের ব্যস্ততা দেখা দিয়েছে। জেলা কৃষি বিভাগের তথ্য মতে চলতি মৌসুমে সরিষার আবাদ কিছুটা কমলেও বেড়েছে মৌচাষ। মাঠে মাঠে বসানো হয়েছে হাজার হাজার মৌবক্স। সংগ্রহ করা মধু স্থানীয় বাজার ছাড়াও যাচ্ছে দেশের বিভিন্ন প্রান্তে। নওগাঁ প্রতিনিধি ইমরুল কায়েসের পাঠানো তথ্য ভিডিওচিত্র বিস্তারিত রিপোর্ট করছেন জহির মুন্না। নওগাঁ জেলা কৃষি বিভাগের তথ্য অনুযায়ী চলতি মৌসুমে জেলায় 56,800 হেক্টর জমিতে সরিষার আবাদ হয়েছে। বিস্তীর্ণ সরিষা ফুলের মাঠে মাঠে বসানো হয়েছে 6,000-এর অধিক মৌবক্স। প্রকৃতির এই অফুরন্ত উৎস থেকে আহরণ করা হচ্ছে মধু, যা স্থানীয় বাজার ছাড়াও সরবরাহ করা হচ্ছে দেশের বিভিন্ন প্রান্তে। প্রত্যেক টানে 7 দিন পর পর 7 মণ করে মধু আমরা পাই। আমরা 400 টাকা কেজি মধু বিক্রি করি আমরা। সরিষা ক্ষেতের এই মধু থেকে এবার আশানুরূপ লাভ পাচ্ছেন মৌচাষিরা। এখান থেকে আপনারা আহরণ করতেছে, আমরা কিনতেছি, ক্রেতারা আপনার মূল্যটা সুস্বাদু খুবই। এই প্রযুক্তিতে মৌমাছির পরাগায়নে সরিষার ফলন বাড়ে, বৃদ্ধি পায় জমির উৎপাদনশীলতা। এতে লাভবান হচ্ছেন সরিষা আবাদী কৃষক। সরিষার এতে আসতে কিন্তু এখানে যে মৌমাছিটা হচ্ছিল এখানে ফুলে বসার পর মধু আহরণ করে এবং যে পরাগায়ন ঘটায়, এর থেকে আমাদের ফলন ভালো হয়। এই মৌচাষ কার্যক্রমে নিয়মিত তদারকি করেন
জেলা কৃষি বিভাগ। তো এই মধুটা যেমন মৌচাষি যারা আছে তাদেরকে লাভবান করবে, আবার সরিষা চাষি তারাও লাভবান হবে মৌ চাষের ফলে। কারণ মৌমাছি যখন সরিষা থেকে মধু আহরণ করে তখন পরাগায়ন ঘটে, আর এই পরাগায়নের ফলে সরিষার উৎপাদন বৃদ্ধি পায়। বিস্তীর্ণ সরিষা ক্ষেতে পরিকল্পিতভাবে আরও মৌবক্স স্থাপন করা গেলে এ জেলায় মধু উৎপাদন বাড়বে, সৃষ্টি হবে নতুন কর্মসংস্থান। জহির মুন্না, চ্যানেল আই। এবার প্রকৃতি সংবাদ। ভোলার সর্বদক্ষিণে সাগরের বিশাল জলরাশির বুকে জেগে ওঠা অপার সম্ভাবনার দ্বীপ চর কুকরিমুকরি। তবে জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাবে বিপর্যস্ত হয়ে পড়েছে সবুজ দ্বীপটি। নানান সমস্যার বেড়াজালে অস্তিত্ব সংকটে দ্বীপের বাসিন্দারা। এমন বাস্তবতায় জলবায়ু অভিযোজনে জাতিসংঘ উন্নয়ন কর্মসূচি ইউএনডিপি এবং গ্রামীণ জন উন্নয়ন সংস্থার নানান উদ্যোগ উপকূলের জীবনে সূচনা করছে নতুন গল্পের। ভোলা থেকে হারুনুর রশিদের তথ্য ও মোহাম্মদ সামিরুজ্জামানের ভিডিও চিত্র আফরোজা হাসির রিপোর্ট। বঙ্গোপসাগরের কোল ঘেঁষে গড়ে ওঠা 40.38 বর্গ কিলোমিটারের পর্যটন দ্বীপ চর কুকরিমুকরি। সবুজ বন, নদীর ঢেউ, পাখির কলরব আর পর্যটকদের আনাগোনায় মুখর এই দ্বীপ যেন প্রকৃতির এক জীবন্ত ক্যানভাস। তবে জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাবে সম্ভাবনাময় এই দ্বীপটিতে কমছে অতিথি পাখি, বন্যপ্রাণী আর লবণাক্ততায় হারাচ্ছে আবাদি জমি। সবসময় মানুষজন আওয়াজ চলা করে, এর লেগে ভয়তে এরা কুলে চাপে না। প্লাস্টিক বোতল, অনেক ময়লা আবর্জনা একত্র হয়ে এখানে পানি জমট হয়ে ডুবুস চর জাগবে, এই কারণে মাছের উন্নতি কম। চিপস খায়, জুস, চানাচুরের প্যাকেট এগুলো তো ফালায়, এর দূষণের কারণে এগুলো আসে না। এমন বাস্তবতায় গবেষণা ও প্রশিক্ষণের মাধ্যমে জলবায়ু সহনশীল জীবিকার সন্ধান দিচ্ছে অ্যাডাপ্টেশন লার্নিং সেন্টার। জলবায়ুর কারণে বিপর্যস্ত লোকজন এই টেকনোলজিগুলো তারা অ্যাডাপ্ট করতে পারে, এখান থেকে শিখতে পারে। এই জন্য এই লার্নিং সেন্টারটাতে আমরা কাজ করতেছি। প্রান্তিক জনগোষ্ঠী থেকে শুরু করে বিভিন্ন যে স্টেক হোল্ডার আছে তারা যেন অ্যাডাপ্টেশন টেকনোলজিগুলো এখানে দেখে। বিরূপ আবহাওয়ায় টিকে থাকার স্বপ্ন দেখছেন কুকরিমুকরির বাসিন্দারা। এগুলো শিখে লাভান্বিত আছি, এখন খুব ভালো আছি। সবজি চাষ দ্বারা আমার ফ্যামিলি অনেক উপকৃত হয়েছে এবং আমি অনেকটা স্বাবলম্বী হয়েছি। এই উদ্যোগের সম্ভাবনা দেখছে কৃষি ও প্রাণী সম্পদ বিভাগ সহ সংশ্লিষ্টরা। কার্যক্রমটা এই লার্নিং সেন্টারের মাধ্যমে যদি অব্যাহত রাখা যায় তাহলে চর কুকরিমুকরির পরিবেশগত ভারসাম্যতা প্লাস পরিবেশ সহনশীল অথবা প্রতিকূল জলবায়ু সহনশীল কৃষি কার্যক্রম তথা মৎস্য এবং প্রাণী সম্পদের কিছু কার্যক্রম আমাদের অগ্রগতি থাকবে। জলবায়ু সহিষ্ণু প্রাণী সম্পদ উৎপাদন করে নিজেরা টেকসই ও উন্নতির দিকে ধাবিত হতে যাচ্ছে। দ্বীপের বাসিন্দাদের জীবনমান উন্নয়নে বেসরকারি সংস্থাগুলোর ইতিবাচক কার্যক্রম অব্যাহত রাখার পাশাপাশি রাষ্ট্রীয় পদক্ষেপ জরুরি বলছেন বিশেষজ্ঞরা। আফরোজা হাসি, প্রকৃতি ও জীবন ডেস্ক, চ্যানেল আই। দর্শক সংবাদ শেষ করবো, তবে যাবার আগে ফ্রেশ আটা ময়দা সুজি সংবাদ শিরোনামগুলো জানিয়ে দিচ্ছি আরও একবার। বাংলাদেশ সহ 75টি দেশের জন্য ইমিগ্রান্ট ভিসার সব ধরনের প্রক্রিয়া স্থগিত করেছে যুক্তরাষ্ট্র। 21শে জানুয়ারি থেকে কার্যকর। বিতর্কিত মন্তব্যের জন্য বিসিবির পরিচালক নাজমুল ইসলামকে পদত্যাগে ক্রিকেটারদের আলটিমেটাম, সব ধরনের খেলা বন্ধের হুমকি। বেশ কিছু আসনে স্বতন্ত্র নির্বাচন করার প্রস্তুতিতে মনোনয়ন না পাওয়া বিএনপি নেতারা বহিষ্কারের মতো শাস্তির কথা ভাবছে দলের হাইকমান্ড। ইরানে বিক্ষোভ ঘিরে উত্তেজনার মধ্যে কাতারের বিমান ঘাঁটি থেকে কর্মী কমাচ্ছে যুক্তরাষ্ট্র ও যুক্তরাজ্য। বিক্ষোভকারীদের মৃত্যুদণ্ড কার্যকরের পরিকল্পনা স্থগিত। এবং 15 জন সঙ্গীত শিল্পীকে নিয়ে চলছে পিওজে মিউজিক ক্লাবের সবুজ সুরের সন্ধানে সিজন 1-এর সেমিফাইনাল। সেরা 10 জন যাবেন ফাইনাল রাউন্ডে। দর্শক, চ্যানেল আই এর সর্বশেষ সংবাদ জানতে ভিজিট করুন channelionline.com-এ। যুক্ত থাকুন আমাদের সোশ্যাল মিডিয়ার প্ল্যাটফর্মগুলোর সাথে। এতক্ষণ সঙ্গে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।